আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দেশের অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানের প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিতে হচ্ছে নতুন সরকারকে। অর্থনীতির গতি ফিরিয়ে আনতে আর্থিক ও জ্বালানি সহ সব খাতে সুশাসন নিশ্চিত করতে বিএনপির ইশতেহার বাস্তবায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি বেসরকারি খাতে সুদের হার যৌক্তিক করা গেলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে দেশ। তৌহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। অর্থনীতিতে উত্তরাধিকার সূত্রে পাওয়া বড় ধরনের বেশ কয়েকটি সংকট নিয়ে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2015 সালে অর্থনীতি বেশ সমস্যার মধ্যে পড়ে যায়, তবে 2022 সালে তা আরও জটিল রূপ নেয়। গেল 18 মাসে সামষ্টিক অর্থনীতির পতন রোধ করা গেলেও বিএনপির সামনে চ্যালেঞ্জ রয়ে গেছে অনেক। রপ্তানির নেতিবাচক ধারা এবং উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে মানুষের আয় তেমন বাড়েনি। অর্থনীতিবিদরা বলছেন, গ্রামীণ অর্থনীতি সহ কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিতে পারা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির চাপ আছে, বিনিয়োগে স্থবিরতা আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে চাঞ্চল্য তেমন দেখা যাচ্ছে না। আমাদের যে বাণিজ্য এবং ব্যবসায় পরিবেশ, সেই পরিবেশের মধ্যে খুব বড় ধরনের পরিবর্তন আমরা দেখছি না। এগুলোর তো অর্থায়নের দরকার হবে, সেই অর্থ জোগাড় এটা আর একটা চ্যালেঞ্জ। মাইক্রো ইকোনমির সূচকগুলো যেমন ইনফ্লেশন, রিজার্ভ, ব্যালেন্স অফ পেমেন্ট এখনো আমাদের 6%, 6.5% গ্রোথ সাপোর্ট করার মতো জায়গায় এখনো যায়নি। অর্থনীতিকে পুনরুদ্ধার করার কাজ এখনো অনেকটাই বাকি রয়ে গেছে। উৎপাদন বাড়লে রাজস্ব বাড়বে, এতে অর্থনীতিও গতি ফিরবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিনিয়োগ যদি বাড়ে, উৎপাদন যদি বাড়ে, তাহলে কর্মসংস্থান বাড়বে, আর অর্থনীতি চাঙ্গা হলে অবশ্যই রাজস্ব আয় বাড়বে। বিএনপির ইশতেহারে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা বাস্তবায়ন হলে জন দুর্ভোগ লাঘব হবে। ঐতিহাসিকভাবে ভঙ্গুর অর্থনীতিকে বিএনপি বিভিন্ন সময় এগিয়ে নিয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে ভূমিধস বিজয়, এতে করে সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে বহুগুণ। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করা গেলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বহুদূর। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। 13তম জাতীয় সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠান আগামীকাল। প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রস্তুত করা হয়েছে জাতীয় সংসদ ভবন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হবে। শপথ গ্রহণকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবনের সংস্কার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শপথ কক্ষ ও সেখানকার সাউন্ড সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা দেওয়া হয়েছে। 5 আগস্ট পরবর্তী সরকার গঠনে এবারই প্রথম দেশের ইতিহাসে জাতীয় সংসদ ভবনের সামনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তো এ নিয়ে প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আসলে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে যে সকল প্রস্তুতি সেটি কিন্তু করা হচ্ছে। আমরা দেখছি যে ভিতরে চেয়ার থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতির কাজ তারা গ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের গাড়ি এসেছে, লাইট, সাউন্ড সিস্টেম, সেগুলোই কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আজ বিকেল নাগাদ সব কিছুই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে বলে আমরা ধারণা করছি। এবং আমরা দেখছি যে সংসদ ভবনের ভেতরে দক্ষিণ প্লাজায় আমন্ত্রিত যে সকল অতিথি থাকবেন তাদের জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এবং শপথ অনুষ্ঠানে যারা অংশ নেবেন, বিশেষ করে যারা শপথ নেবেন, সারা দেশের
297 জন নির্বাচিত সংসদ সদস্য, তাদের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের যে সকল ব্যবস্থা সেগুলো তারা গ্রহণ করেছেন এবং আমরা ধারণা করছি আজ বিকেল থেকেই কিন্তু পুরো যে সকল কর্মসূচি সেটি তারা গ্রহণ করে ফেলবেন এবং মানিক মিয়া এভিনিউয়ের যে রাস্তাটি রয়েছে সেটি আসলে চলাচলের ক্ষেত্রে গাড়ি পার্কিং থেকে শুরু করে সব ধরনের যে নির্দেশনা, ট্রাফিক নির্দেশনা সেটিও কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে এবং তার যে সকল আপডেটগুলো সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে দেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে র্যাব, পুলিশ, বিজিবি, পাশাপাশি আনসার সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে, যেহেতু বিদেশি অনেক অতিথি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি যে সকল বিশেষ বাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাও কিন্তু সেখানে থাকবেন। আমরা দেখছি যে সংসদ ভবনের ভিতরে যে সকল আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য যে ধরনের কাজগুলো করা দরকার সেটি এখন করা হচ্ছে এবং মঞ্চ থেকে শুরু করে পুরো স্থানটি তৈরি করা হচ্ছে। সবগুলো স্থান তৈরি করা হলেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই জায়গাটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন এবং পরবর্তীতে মানুষকে যেভাবে নির্দেশ দেওয়া হবে, আমন্ত্রিত সকল অতিথিরাই কিন্তু সেই নির্দেশ মেনে নির্দিষ্ট গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবেন। তো সব মিলিয়ে বলা চলে যে প্রস্তুতি গ্রহণ চলছে, বেলা যতই গড়াবে প্রস্তুতির উন্নতি তত হবে এবং পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা সেটিও দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ শাকিব। এদিকে শপথ নেয়ার পরেই মূলত আবাসন হিসেবে নতুন সংসদ সদস্যদের ঠিকানা হবে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলগুলো। সেগুলো কতটা প্রস্তুত এ বিষয়ে জানাতে ন্যাম ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, এমপি হোস্টেলগুলো বেশ অনেকদিন ধরে অব্যবহৃত ছিল, তো এই মুহূর্তে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। সাদিয়া, এখন ন্যাম ভবনগুলোতে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনাকে একটু জানিয়ে রাখি, নির্বাচনের আগে থেকেই আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের আবাসনের জন্য যে ফ্ল্যাটগুলো রয়েছে, যে ভবনগুলো রয়েছে, সেখানে আসলে সংস্কার কাজ শুরু হয়। বিশেষ করে গত 1.5 বছর ধরেই এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ভবনের ভিতরের যে কাঠামোগত সংস্কার, আসবাবপত্র, এছাড়াও রং তুলির কাজ সব মিলিয়ে আসলে ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকটি ভবনে বা কয়েকটি ফ্ল্যাটে আসলে শেষ মুহূর্তে কাজ চলছে। এখন ন্যান ভবনে যেটি চলছে আপনাকে একটু দেখাতে চাই, যে সিকিউরিটির যে ব্যবস্থা সেটি আসলে নেওয়া হচ্ছে। বিশেষ করে ইন্টারনেটের যে তারগুলো রয়েছে সেই তারগুলো আমরা দেখছি সেগুলো লাগানো হচ্ছে। এছাড়াও ন্যাম ভবনের বাহিরে এবং ভবনের ভিতরে নিরাপত্তার স্বার্থে যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয় সেই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানোর কাজ চলছে। আপনি নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই যে সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো তারা স্থাপনের কাজ করছেন। আমরা যেটি এসে দেখেছি যে ন্যাম ভবনের বেশিরভাগ ফ্ল্যাটগুলোই আসলে প্রস্তুত রয়েছে। আমরা এখানে যারা দায়িত্বরতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন 2-1টি ফ্ল্যাটে এখন শেষ সময়ের কাজ চলছে, রং তুলির আঁচড় চলছে ভিতরে, এবং এছাড়া আগে থেকেই আসলে ভবনগুলো প্রস্তুত রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মানিক মিয়া এভিনিউর যে ন্যাম ভবন রয়েছে এখানে 216টি ফ্ল্যাট প্রস্তুত করা হচ্ছে এবং এছাড়াও নাখালপাড়াতে যে সংসদ সদস্যদের জন্য যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট সেখানে 49টি ফ্ল্যাট প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে আসলে যদি বলি যে সংসদ সদস্যদের থাকার জন্য যে আবাসন ব্যবস্থা, সেই আবাসন ব্যবস্থা আসলে পুরোপুরি প্রস্তুতি বলা যায়। হয়তো আজ এবং কালের মধ্যে যতটুকু বাকি রয়েছে সে কাজগুলো হয়তো শেষ হয়ে যাবে। তো সাদিয়া, এই ছিল ন্যাম ভবন থেকে সংসদ সদস্যদের থাকার যে ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, তার সবশেষ খবর। ধন্যবাদ রফিক। নির্বাচনে অসঙ্গতি ও প্রতিহিংসামূলক হামলা ভাঙচুরের প্রতিবাদে আজ সোমবার বিকেলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় জামায়াত। তবে এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
কালো টাকার ছড়াছড়ি হয়েছে। 4টা 20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। পবিত্র মাহে রমজান থেকে আর মাত্র দুদিনের দূরত্ব। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এরই মধ্যে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। ব্যবসায়ীরা জানান, ছোলা, চিনি, পেঁয়াজ, খেসারি, খেজুর সহ রমজানের সব পণ্যেরই এবার সরবরাহ পর্যাপ্ত। তবে কিছু পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় দ্বিগুণ। সপ্তাহ ব্যবধানে ছোলাসহ ডাল জাতীয় পণ্যের দাম 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। একই অবস্থা খেসারি ডালেরও। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বন্দর কেন্দ্রিক আন্দোলন এবং নির্বাচনের কারণে পণ্যের ওঠানামায় বিঘ্নতা ঘটেছে। দেশে রমজানে খেজুরের চাহিদা মেটাতে এবার আমদানি বাড়লেও দাম কমেনি। পেঁয়াজের মৌসুম চললেও রমজানে পণ্যটির বেচাকেনা বেড়েছে স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ। এদিকে দাম বেড়েছে শসা, ক্ষীরা, গাজর, কাঁচামরিচ সহ মাছেরও। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রোজা তো একেবারে দোরগোড়ায়, সেক্ষেত্রে বাজারে চিনি, খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদের জানাবেন বাজার পরিস্থিতি। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, আর মাত্র 2 দিন পরে কিন্তু পবিত্র মাহে রমজান। এর মধ্যেই কিন্তু চট্টগ্রামের বাজারগুলো কিন্তু অস্থির হয়ে উঠেছে বললেই চলে। আসলে বিশেষ করে খাতুনগঞ্জের যে বাজার, সেখানে যে ভোগ্যপণ্য আছে সেগুলো কিন্তু স্বাভাবিক থাকলেও কিন্তু আসলে নিত্যপণ্য যেগুলি সেগুলো কিন্তু আসলে দাম বেড়েছে প্রচুর। আমি যদি বলে থাকি, আসলে দেশি ফার্মের মুরগি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 220 টাকাতে, যেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 160, 70, 80 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 220 টাকায়। এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 680 টাকা। এখানে 50 টাকার মতো বেড়েছে কেজি প্রতি। এবং সোনালী মুরগি 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 330 টাকায়। এবং মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা। এবং এটি ব্যবসায়ীরাও কিন্তু স্বীকার করেছেন। কাঁচামরিচের দাম বেড়েছে, বিক্রি হচ্ছে 170 টাকার মধ্যে। এবং শসা বিক্রি হচ্ছে 80 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 90 টাকার মধ্যে, লেবু বিক্রি হচ্ছে 1 পিস লেবু 25 টাকা তাদের কিনে পড়েছে। তারা বললো আসলে 30 থেকে 35 টাকা তারা বিক্রি করবে। এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে, তবে দাম বাড়েনি। অপরদিকে দাম বেড়েছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, এবং ভারতীয় যে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 100 টাকার ভিতরে। এবং খুচরা বাজারে চনা বিক্রি হচ্ছে 80-85 টাকা, এবং খেসারিও বিক্রি হচ্ছে 80-85 টাকা। এবং একই সাথে খেজুরের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আসলে পর্যাপ্ত থাকলেও কিন্তু ব্যবসায়ীরা কিন্তু খেজুরের দাম প্রচুরভাবে বৃদ্ধি করেছেন। এবং সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত প্রতি খেজুর আসলে বিক্রি হচ্ছে। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছে, ভোক্তা রয়েছে, তারা বললো আসলে এই মুহূর্তে কিন্তু বাজার মনিটরিং খুবই দরকার আছে বলে মনে করেন। যেহেতু 2 দিন পরে কিন্তু রমজান, এখন মনিটরিং না করলে কিন্তু আসলে পরবর্তীতে হয়তো এটা আর নিয়ন্ত্রণ করা যাবে না বলে মনে করেন তারা। তবে এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বললো আসলে যেহেতু মাত্র নির্বাচন গেছে, সেই জন্য জিনিসপত্র সরবরাহ একটু কম ছিল, এই জন্য দাম বেড়েছে। তবে এটি কিন্তু মাত্র তাদের অজুহাত ছাড়া কিন্তু আর কিছু নেই। তারা সবসময় কিন্তু আসলে কোনো না কোনো অজুহাত দিয়ে থাকে। প্রতি কেজি বিভিন্ন ধরনের মাছে যদি আসলে 200 টাকা বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষ আসলে কিভাবে এটা খাবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং গরুর মাংস যেখানে বিক্রি হয়েছিল 850 টাকায়, সেই গরুর মাংস আজকে বিক্রি হচ্ছে কিন্তু 950 টাকা থেকে 1000 টাকা কেজিতে। তবে সাধারণ বক্তারা বলল দ্রুত অভিযানের প্রয়োজন আছে বলে মনে করেন। সাদিয়া, বাজার পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্ক থেকে অজ্ঞাত এক নারীর
অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে মিজমিজি সাহেবপাড়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো রঙের বোরকা। এদিকে জেলার সোনারগাঁওয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার পরমেশ্বরদী গ্রামের সরিষার ক্ষেতে তাকে পান স্থানীয়রা। রক্তাক্ত ও বস্তাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। মানিকগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এসব কুকুরের কামড়ের শিকার হচ্ছেন নানা বয়সী মানুষ। এর সঙ্গে যুক্ত হচ্ছে র্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দামে। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। মানিকগঞ্জে কুকুরের উৎপাত বাড়লেও রয়েছে প্রতিষেধক র্যাবিস ভ্যাকসিনের সংকট। প্রায় 16 লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন 7 উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। তবে 3 মাস ধরে সদর হাসপাতালে পুরোপুরি বন্ধ রয়েছে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ। এর মধ্যে উদ্বেগের বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে হাসপাতালগুলোতে সরবরাহ নেই কুকুর বিড়ালের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র্যাবিস ভ্যাকসিন। বেশি দামে বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে এই ইনজেকশন, আবার বেশি দামেও মিলছে না অনেক উপজেলায়। বিড়ালে কামড়ছে, ভ্যাকসিন নিবে রাইছে, এই জায়গা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ভ্যাকসিন না থাকার কারণে অনেক রোগী এখানে দাঁড়ায় আছে, ভ্যাকসিন নিতে পারতেছে না। এখানে যদি ভ্যাকসিনটা পাওয়া যায় তাহলে হচ্ছে আমাদের মতো মানুষদের মানে অনেক উপকার হয়। আমরা তো অনেক ভ্যাকসিন কোথায় থেকে পাচ্ছি না, বাচ্চাদের অবস্থা তো খুবই কাহিল। এদিকে ভ্যাকসিন সংকট দ্রুত সমাধান করার দাবি জেলার ফার্মেসি ব্যবসায়ীদের। 6 মাস পাওয়া যায়, আবার 6 মাস পাওয়া যায় না, দেখা গেল 15 দিন পাওয়া গেল, আবার 2 মাস নাই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কোম্পানিতে প্রোডাকশনের ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণ হলে ভ্যাকসিনের সার্ভিস দ্রুত দেয়া যাবে। কোম্পানির প্রোডাকশনের ঘাটতি আছে এবং অতি দ্রুত এই ঘাটতি পূরণে আমাদের মধ্যে অচিরেই আমাদের এই ভ্যাকসিনের সার্ভিসটা আমরা দিতে পারবো। দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত ও বিকারগ্রস্ত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি সাধারণ মানুষের। অন্যথায় মারাত্মক হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। লিওন আজাদ, RTV। 6 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বরগুনার আমতলীর আরপাঙ্গাশিয়া নদীর উপর নির্মিত সেতু নির্মাণের কাজ। এতে আমতলী থেকে তালতলী সড়ক ব্যবহারকারী কয়েক লাখ মানুষ পড়েছেন চরম বিপাকে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম আর দুর্নীতির কারণে দৃশ্যমান হয়নি ব্রিজটি। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনার আমতলী থেকে তালতলী যাতায়াতকারীদের দুর্ভোগ নিরসনে আরপাঙ্গাশিয়া নদীর উপর 2020 সালের এপ্রিলে শুরু হয় পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ। 5 কোটি 73 লাখ টাকা বরাদ্দকৃত সেতুটির কাজ শেষ হবার কথা ছিল 2021 সালের মার্চে। তবে 6 বছরেও দৃশ্যমান হয়নি সেতুটি। এতে জীবনের ঝুঁকি নিয়ে বেইলি ব্রিজ ব্যবহার করে চলাচল করছে হাজারো মানুষ। স্থানীয়রা জানান ব্রিজটি নির্মাণে হয়েছে সীমাহীন দুর্নীতি। বছর ধরে বন্ধ, 2 দিন চলে 2 দিন চলে না। এই কাজ করতে আইলে 2 দিন থুয়ে পলাইয়ে যাইয়া। ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, চলাচল করতে খুবই কষ্ট। 2 টার্নিং পয়েন্ট, এই ব্রিজটা আমাদের অতীব জরুরি এবং খুবই প্রয়োজন। এটা যদি খুব শীঘ্রই দ্রুত হইতো তাহলে জনগণের একটু সুবিধা হতো। এটা ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে জেলার নির্বাহী প্রকৌশলীর উপর দায় চাপান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী। ব্রিজটা সম্পর্কে তো কোনো জবাব নাই, এটা ব্যাপারে কথা বলতে পারবে আপনার সঠিকটা। এটা হলো মূল হত্যাকর্তা হলো এক্সেন ভিডিও, তার কাছে সত্য আমি বাতিলের জন্য ওটা পাঠিয়ে দিচ্ছি। এই বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। পাঙ্গাশিয়া সেতু কেন আসলে কাজটা হচ্ছে না দীর্ঘদিন, আর এটার এখন বর্তমান কি অবস্থা? দ্রুত সেতুটির বাকি কাজ সম্পন্ন করে ব্যবহার উপযোগী করার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। এবার IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ।
চলতি মাসে প্রতিদিন গড়ে ১,৫৫০ কোটি টাকা আয় পাঠিয়েছেন প্রবাসীরা। মূলত নির্বাচনকে কেন্দ্র করে 2 মাস ধরেই দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স বেড়েছে। মাসের প্রথম 9 দিনে এসেছে 113 কোটি 50 লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 13,960 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া এই হালনাগাদ তথ্যের প্রেক্ষিতে একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, সাধারণত 2 ঈদের আগে দেশে প্রবাসী আয় বেশি এলেও নির্বাচনের কারণে এ মাসে আয় বেড়েছে। তাছাড়া অনেক প্রার্থীর জন্য বিদেশে সংগৃহীত তহবিলও প্রবাসী আয়ের নামে দেশে এসেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। সোমবার সকালে সীমান্ত এলাকার মাজদাল আনজার গ্রামে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় 4 জন নিহতের খবর নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ওই গাড়িতে থাকা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। 2024 সালের যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে ইসলামিক জিহাদের ওপর চালানো এটি প্রথম ইসরায়েলি হামলা। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে আগামীকাল জেনেভায় দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবারের আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। তেহরান জানিয়েছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে সমঝোতায় আসতে রাজি, তবে বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তারা কূটনৈতিক সমাধান চান, তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযানের প্রস্তুতিও রাখছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিতে তেল, গ্যাস ও খনিতে বিনিয়োগের মতো উভয় পক্ষের অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রস্তাব দিয়েছে ইরান। এবার খেলার খবর। ক্রিকেট টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে দিনের হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নিজেদের সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারায় 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে বি গ্রুপের 3-এ অবস্থান অজিদের। ফলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে দলটির। এই ম্যাচে হারলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া শঙ্কা আরও জোরালো হবে সাবেক চ্যাম্পিয়নদের। এদিকে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান শ্রীলঙ্কার। জয় পেলে সুপার 8-এ 1 পা দিয়ে রাখবে স্বাগতিকরা। এর আগে দিনের প্রথম ম্যাচে সকাল 11:30টায় সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচ হারলেই আসর থেকে ছিটকে যাবে আফগানরা। আর দুপুর 3:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে ইতালি মুখোমুখি হবে ইংল্যান্ডের। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না করলেও রোববার রাতে 4 দলের স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি, যেখানে জায়গা হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করেই তাকে রাখা হয়নি। তবে সর্বশেষ বিপিএলে খেলতে না পারা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন এই টুর্নামেন্টে। নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন, এই 4 দল নিয়ে চলতি মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা বিসিএল। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা রাজশাহী ও বগুড়ায়, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ঢাকায়। সংবাদ শেষ করব সুনামগঞ্জের নৈসর্গিক সৌন্দর্যের খবর দিয়ে। বছর ঘুরে ঋতুরাজ বসন্তের আগমনে নবযৌবনে সাজতে শুরু করেছে প্রকৃতি। ফাগুনের হাওয়ায় প্রাণ ফিরছে গাছপালায়। সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরের শিমুল বাগানে দেখা মিলছে নৈসর্গিক সৌন্দর্যের। থোকায় থোকায় ফুল, পাখিদের কলকাকলিতে মুখরিত পরিবেশ, মন কাটছে সব বয়সী ভ্রমণ পিপাসুদের। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। শীতে রিক্ততা কাটিয়ে নবপ্রাণীর ছন্দে জেগে উঠেছে প্রকৃতি। ফাগুনের হাওয়ায় লাল প্রদীপের মতো থোকায় থোকায় দুলছে রূপকন্যা শিমুল ফুল। ঋতুরাজ বসন্তের শুরুতেই মন ছুঁয়ে যাওয়া এই নৈসর্গিক দৃশ্যের দেখা মিলছে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর তীরের শিমুল বাগানে। 33 একর জমিতে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে বাগানটিতে। রক্তলাল শিমুলের অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন ভ্রমণ প্রেমীরা। আমরা প্রকৃতির সান্নিধ্যে এসেছি, প্রকৃতিকে নতুনভাবে জানতে পারছি। আমরা 6 জন বন্ধু বান্ধব মিলে আসছি
তো খুবই ভালো লাগছে। শিমুল বাগানে আমাদের পরিবার সহ এসেছি, অনেক ভালো পরিবেশটা। প্রতি বছরই শিমুল বাগানে আসি, শিমুল বাগানে আসলে মন জুড়িয়ে যায়। পর্যটকদের সুবিধার্থে বাগানের পাশে রিসোর্ট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। রাত্রি যাপন করার জন্য আমরা রিসোর্টের ব্যবস্থা করেছি, হাতে কাজ করার জন্য আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, কাজ চলমান আছে। শিমুল ফুলের আভায় বসন্ত বরণ উৎসবের এমন পরিবেশ দেশের আর কোথাও নেই বলে জানান জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা। উপমহাদেশের বৃহত্তম শিমুল বাগান জয়নুল আবেদিন শিমুল বাগান, জেলা শিল্পকলা একাডেমি সেই ক্ষেত্রটিকে 2023 সাল থেকে উপযোগ হিসেবে ব্যবহার করছে, সর্বোচ্চ উপযোগ। কারণ বসন্ত উৎসবের এরকম আবহ পরিবেশ প্রতিবেশ বাংলাদেশে আসলে কোথাও নেই। ঋতুরাজ বসন্তে এখন আর যেখানে সেখানে চোখে পড়ে না রক্তলাল শিমুল গাছ। কালের বিবর্তনে মূল্যবান এই গাছ এখন প্রায় বিলুপ্তির পথে। শিমুলের এমন রক্তিম আভা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে নতুন নতুন এমন বাগান করার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। লিওনা আজাদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।